নিখোঁজ যুবককে খুঁজতে গিয়ে গ্রেফতার বিএলও। তাকে জেরা করে জানা গেল খুন করেছেন বিএলও। শুক্রবার খাল এবং ডোবা থেকে উদ্ধার নিখোঁজ যুবকের টুকরো টুকরো দেহ। চাঞ্চল্যকর ঘটনা বাদুড়িয়ায়। খালে পড়ে বেশ কয়েকটি ব্যাগ তুলে আনতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগের ভেতরে টুকরো টুকরো দেহের অংশ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া। এখানকার পাপিলার বাসিন্দা বছর 36-এর নাসির আলী কৃষক। তার পরিবারের দাবি, এসআইআর এর জন্য নথি নিয়ে গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে নাসির আর ফেরেননি। এ নিয়ে বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নাসিরকে খুঁজতে গিয়ে ওই এলাকারই বিএলওকে গ্রেফতার করে পুলিশ। নিখোঁজ ডায়েরি পেয়ে প্রথমে নাসিরের কল ডিটেলস বের করে পুলিশ। কল লিস্টে থাকা শেষ নাম্বার ট্রেস করা হয়। গ্রেফতার করা হয় বিএলও রিজওয়ান হাসান মন্ডল এবং তার এক পরিচিতকে। কাকার কাছে একটা ফোন আসে যে আমি বাদুড়ি থেকে এলো আর বলছি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নামে ভুল আছে, আপনি বাদুড়িতে আসেন। কাকা সন্ধ্যাবেলা যথাযথ কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারপরের থেকে 8টার থেকে কাকা ফোন করছে, তো কাকা ফোনে সুইচ অফ। তারপর দিন সকালবেলা পার্শ্ববর্তী একটা যমুনা নদীতে কাকার বাইক আর জুতো পাওয়া যায়। পুলিশের দাবি, নাসিরকে খুন করা হয়েছে বলে জেরায় স্বীকার করেছে ধৃতেরা। তারা এও জানিয়েছে, গত সোমবার রাতে নাসিরের সঙ্গে তাদের বচসা হয়। এরপরেই খুন। নাসিরের দেহ কেটে টুকরো টুকরো করা হয়। বেশ কয়েকটি বাজারের ব্যাগে ভরে সেগুলি ফেলা হয় একাধিক জায়গায়। নিহতের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে দুটি খাল এবং একটি ডোবা থেকে কয়েকটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। তাতেই মেলে দেহাংশ। ইনভেস্টিগেশনেও যেটা উঠে এসছে, এটা হচ্ছে এই রেজাউল হাসান মন্ডল, এনার সঙ্গে যিনি ডিজিজড আছেন ওনার ওয়াইফের একটা সম্পর্ক ছিল, যেটা 1.5 বছর আগে জানাজানি হয়। সেই থেকেই এদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয় এবং ইনি চাইছিলেন এনাকে মানে এর ক্ষতি করতে। রিজাউন তারপর সাগর গাইনকে এর সুপারি দেয় এবং সাগর গাইনি এই মানে দুজন মিলে এই হত্যাটা করে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। মায়ের চোখ দান করে 3 দিন জেল। মরণোত্তর দেহ অঙ্গদানের প্রচারে অনর আমির চাঁদের পরিবার। দেহ অঙ্গদানের সচেতনতায় কৃষ্ণনগরে কর্মসূচি, আর কর্মসূচি থেকেই সচেতনতার বার্তায় সমাজকর্মীর স্ত্রী। কর্মসূচিতে মরণোত্তর চোখ দেহ দানের অঙ্গীকার অনেকের। বিজ্ঞান মঞ্চ থেকে আমি সবাইকে বলতে চাই যে ওই মূর্খ পুলিশগুলো যারা জানুক যে চক্ষুদান বা দেহদান কি। একটা মানুষের দেহদান করলে কতটা মানুষের উপকার সেটা ওরা জানুক। ওই মূর্খ পুলিশগুলো অন্তত জানুক। আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে, আমরা অঙ্গ যেন দান করতে পারি। এটাই আমি সকলকে বলতে চাই, এটা যেন প্রত্যেকটা মানুষ সচেতন হতে পারে যে অঙ্গ ফেলে দেওয়া জিনিস নয়। কৃষ্ণনগরে মায়ের চোখদান করে গ্রেফতার ছেলে। মহৎ কাজ করে জেল খেটে জামিন সমাজকর্মীর। আমির চাঁদের বাড়িতে হামলা, তদন্তে নিষ্ক্রিয় পুলিশ। দোষীদের গ্রেফতারের দাবি আমির চাঁদের স্ত্রীর। যারা আমাদেরকে মেরেছে, মারধর করেছে, আইসি সাহেব যেমন আমাদেরকেও ধরে এনেছেন, তাদেরকে যেন আমাদের সঙ্গে একসঙ্গে নিয়ে আসা হলো না। এবং আমি এটাও বলতে চাই, যারা এই মিথ্যা ব্যবহার করলো তারা আজও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আমরা রাস্তা দিয়ে হেঁটে আসলে আমাদেরকে দেখে তারা হা হা করে হাসছে, বলতে চাচ্ছে যে আমরা তোদের কি করলাম, এরকম একটা বার্তা দিতে চাচ্ছে। হাসপাতালে ভর্তির পর মৃত্যু। কর্তৃপক্ষকে না জানিয়ে সেই দেহ নিয়ে চম্পট। চাঞ্চল্যকর অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। পরে পুলিশের তৎপরতায় ফেরানো হয় দেহ। এই ঘটনায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন। মৃত্যু হয়েছে রোগীর, এরপর সেই দেহ নিয়ে চম্পট আত্মীয়দের। এই দেখুন সিসি ক্যামেরার সেই ছবি। এ নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জোর শোরগোল। বডি এলো, বললো যে এরকম স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে। এই লোক চলে গেল, ওরা এসে বডিটা নিয়ে চলে গেল। ওই যাদের বডি ছিল তারা নিয়ে চলে গেল।
ও কান্দে করে নিয়ে চলে গেল। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাসিন্দা অজয় সিং শনিবার তাকে ভর্তি করা হয় সিউড়ি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ভর্তির মিনিট 10 মধ্যে মারা যান অজয়। এরপর তাকে লিফট দিয়ে নামানো হয়, তারপর দেহ নিয়ে বাইরে। হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে দেহ নিয়ে চম্পট দেন আত্মীয়রা। এই হাসপাতালেই নানা জায়গায় থাকেন নিরাপত্তারক্ষীরা। অনেকেরই প্রশ্ন, কেউ কেন কিচ্ছু দেখতে পেলেন না? আমি ছিলাম ওই জায়গায়। হ্যাঁ, কে ছিলেন? আমি জানি না কে ছিল। বলছি আপনারা তো নিরাপত্তা রক্ষীর দায়িত্বে আছেন তো? আমি অন্য জায়গায় ছিলাম। হ্যাঁ, এখানে কে ছিল? আমি আউটডোর ছিলাম। হ্যাঁ, নিয়ে কি ঘটনা কি আমি ঘটেছে? জানি না তো কিছু। পেশেন্ট সকাল 11টা ভর্তি হয়েছে মেল মেডিকেল ওয়ার্ডে। ভর্তি হওয়ার পর ডাক্তারবাবু দেখেন এবং পেশেন্টটাকে ডেট ডিক্লেয়ার করেন। এই সময় হঠাৎ দেখা গেছে পেশেন্ট পাশে বয়টা নিয়ে চলে যাচ্ছে। কি হয়েছে না হয়েছে আমি তদন্ত করতে বলেছি। আমি একটা এফআইআর করছি এবং সব নাম ঠিকানা সব নেওয়া হয়েছে এবং এই সিসি ফুটেজগুলো সংরক্ষণ করতে হবে যাতে এগুলো কোনোভাবে ডিস্টার্ব না হয়। মৃতের বাড়ি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। হাসপাতালে ভর্তির সময় দেওয়া ঠিকানা ধরে খোঁজ শুরু করে সিউড়ি থানার পুলিশ। যোগাযোগ করে পাণ্ডবেশ্বর থানা। ততক্ষণে মৃতদেহ নিয়ে শ্মশানে চলে গিয়েছেন পরিজনরা। সেখান থেকে হাসপাতালে দেহ ফেরায় পুলিশ। মৃতের পরিজনদের দাবি, পোস্টমর্টমের ভয়েই তারা দেহ নিয়ে পালিয়ে গিয়েছিলেন। तो हम लोग तो नहीं जानते हैं, तो हम लोग बोलते हैं उधर का नियम में जिसे मर जाता है तो पोस्टमार्टम करता है। तो हम घबरा गए, दोनों मियाँ बीवी थे, जिसे डर गए। हम डरने के बाद तुझे भाई नहीं माँ बाप ने कौन लाश को संभालेगा, उसी के लिए जल्दीबाजी उठा के वहाँ से हम अपना बस्ती में जैसे गाँव समाज में उसको ले गए। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। পাইপলাইন নিয়ে বচসার সাতগাছিয়ায় বিজেপি নেতাকে মারধর। তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। শেওড়াফুলিতেও বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর। দক্ষিণ 24 পরগনার তৃণমূল পরিচালিত সাতগাছিয়া পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি জলের পাইপলাইন বসানোর কাজ চলছে। বিজেপির অভিযোগ, এখানকার একাধিক বাড়িতে কল দেওয়া হয়নি। এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার বিজেপির মণ্ডল সভাপতিকে মারধর করা হয় বলে অভিযোগ। পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। ওরা ফেলে দিয়ে নিজেদের ইচ্ছে মতো মেরে নিয়েছে, যেমন খুশি মেরেছে। আমি শুধু বলেছি তা গ্রামে একদিক থেকে জল যাচ্ছে আর একদিক থেকে জল যাচ্ছে না কেন, সেটা কি আমাকে বলবে একটু? এটুকুই বলেছি। উপপ্রধান মেরেছে আর পাশের সদস্য সুরজিৎ গায়েন। পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের। ঘুষ গায়েন এবং লভ গায়েন বিজেপি কি পদে আছে, তাদের প্রশ্ন যে আমাদের এখনো জলের কানেকশন বাকি কেন, এবং আমরা আমাদের উপপ্রধানের গায়ে হাত দিয়েছে ওই বিজেপির নেতারা, তার জন্য আজকে থানায় কমপ্লেন করা হয়েছে। হুগলির শেওড়াফুলি, বৃহস্পতিবার এখানেও উত্তেজনা। স্থানীয় বিজেপি কর্মী অভিজিৎ কর্মকারকে মারধরের অভিযোগ। বিজেপির অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সম্প্রতি বৈদ্যবাটির গোবিন্দ কলোনিতে একটি দেওয়ালে পোস্টার দেয় বিজেপি। এই পোস্টার দেওয়া নিয়েই ঘটনার সূত্রপাত। বিজেপির অভিযোগ, পোস্টার দেওয়ার কারণে তাদের কয়েকজন কর্মীর উপর হামলা চালানো হয়। আরও অভিযোগ, 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের মারে বিজেপি কর্মী অভিজিতের নাক ফেটে যায়। শেওড়াফুলির রাজনীতিতে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে 20 নম্বরের কাউন্সিলর হরি। আমাদের কার্যকর্তা লব সামাজিক কারণে পলিউশনের জন্য পাড়ার লোকেদের আগ্রহে ওখানকার একটি স্থানীয় কারখানাতে, তাদের কারখানায় কেন পলিউশন হচ্ছে সেটা জানতে যাওয়ার জন্য বেরিয়েছিল। কাউন্সিলর হরির নেতৃত্বে বেশ কিছু বাইকওয়ালা ছেলে এসে ওকে অকথ্যভাবে মারে। ওকে বলে দানা ভরে দেবে, মানে গুলি করে দেবে। আমি হরিকে চ্যালেঞ্জ করলাম ও যে আজকে কাজটা করেছে এর আমার শেষ দেখে ছাড়বো। এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃণমূল কংগ্রেসের যে দেয়াল 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, তাতে সেই দেয়ালের মধ্যে তারা রাতের অন্ধকারে এবারে 26-এ বিজেপি জিতবে এরকম ধরনের একটা পোস্টার তারা দেয়ালে লাগায় এবং রাধা গোবিন্দ কলোনি ওখানে গিয়ে একটা উত্তেজিত করার চেষ্টা করছিল। সেইখানকার মানুষের মধ্যে একটা ধাক্কাধাক্কি হয়েছে। নিউজ 18 বাংলা। রাস্তায় ফেলে ব্যবসায়ীকে বেধড়ক মার। প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে লাঠি পেটা। কোচবিহারের তুফানগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা। জমি কেনাবেচা নিয়েই প্রতারণার অভিযোগ ব্যবসায়ীর। টাকা ফেরত চাইতে গেলে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। আর মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ব্যবসায়ী। মারধরের অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস।
যে আমাদের এখানে নাক্কাটিগাছ অঞ্চল ছোট্ট শিল্প আছে, কিছু কিছু এখানে সিমেন্ট গোডাউন রয়েছে, সেখানে আমাদের প্রায় 200-250 আইনটির অনুমোদিত শ্রমিক কাজ করে এখানে। তাদের কাজের মাঝখানে তাদের মালিকরা যখন এখানে আসে, সেখানে অতর্কিতে যারা প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি রয়েছে এখানে, তারা এসে অতর্কিতে এখানে হামলা চালায়। তার বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার মিছিল জানালাম নাক্কাটিগাছ অঞ্চল আইনটির মারধর করেছে 3-4 জনকে, একজন খুব সিরিয়াস। আর এখানে যে মেন মালিক মানিক দাস, ওনারও পিঠে আঘাত রয়েছে, উনি অলরেডি হসপিটালে রয়েছে। বিজেপি সরকার যেভাবে লেবারদের 12 ঘন্টা 14 ঘন্টা কাজের জোর জুলুম করা শুরু করে নিয়মকানুন, এর থেকেই বোঝা যায় তাদের নেতাদের দ্বারা কি হবে, এরা যদি দেশে ক্ষমতা আসে তাদের দ্বারা কি হবে, আমাদের শ্রমিকের ভবিষ্যৎ কি, এর থেকে স্পষ্ট হয়ে যায় আমাদের। ব্যবসায়ী কি সমস্যা হয়েছে আমরা জানি না, এখানে রাজনৈতিক কোনো বিষয় নাই। সে আমাদের পার্টির লোক, ঠিক আছে। আর দুজন ব্যবসায়ীর মধ্যে কোনো সমস্যা আছে, তাই তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। তো আমরা যেটাই হোক, আমরা এটাকে মানে কখনো প্রশ্রয় দেয় না পার্টি। সে উভয়ে মিলে তাদের যেহেতু ব্যবসায়িক ব্যাপার, তারা সেটা মিটিয়ে নেবে। এটা নিয়ে আমরা পার্টি মানে কোনো মতামত দেব না। আমাদের একটাই কথা যে ব্যবসায়ী তাদের কি সমস্যা আছে তারা সেভাবে মিটিয়ে নেবে। আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অভিযোগ নেতার অনুগামীর বিরুদ্ধে। অভিযোগ 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় নেতার দলবল। সিসি ক্যামেরায় মারধরের মুহূর্তের রেকর্ড হয়েছে। বড়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। আমি কি করব? সে নেই, কোথায় ফোনটা লাগাচ্ছে, কথা বলুন। কথা বলে না, বাড়িতে একাই, বাড়িতে বলছি বউ নেই, বাড়িতে কিছু নেই। দাদা গেট খুলছিল না, এই ফোনটা কাটো, কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোনটা কাটতে বললাম তো, কেটে দিয়েছি। ফোনটা কাটো। হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে, মাল খাচ্ছে ঘরে বসে, আমি যেতে পারবো না। না করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, যে আমাকে ডাকছে কথা বলে ওই উঠে এসছে, একজন কিন্তু গেট খোলা না, উঠে এসছে, ঘরে দাঁড়িয়ে আছে সামনে ওখানে। না আমি এই বগা আছে, গোপাল আছে, আমাকে বলছে গাড়ি ধরে এখান থেকে নিয়ে যাবে। আমার বউকে কি সব বলছে দেখো। ঠিক আছে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন করবো? শুনে নিলি তো? চলো ঠিক আছে, দাঁড়া, ফোন হচ্ছে। কোথায়? আরে চলো, এইগুলো ঠিক হচ্ছে না। আমি কিন্তু সোজা, তুমি আমাকে তুমি মারছো, তুমি আমাকে মারতে পারো না। আমার বাড়িতে আমাকে কদিন ধরে ফোনে থ্রেট চলছিল। এই শঙ্কর রাউতের এখানকার যে 3টে ছেলে, তার মধ্যে মেন হচ্ছে অর্পণ, ওদের টাকা দিতে হবে বলছিল, আমাকে ক্লাবে আসো। সন্ধ্যেবেলা 8টা, 8:30, 10-15 নাগাদ ফোন করেছে, আমি যেতে রাজি হয়নি বলে ফ্ল্যাটে অন্য লোকের থেকে চাবি খুলিয়ে ফ্ল্যাটের 3 তলায় উঠেছে। তখনই ওরা 4 জন ঢুকে আমাকে বেধড়ক মারধর করে। কিছু না, শঙ্কর রাউত ডাকতে, তুই এক্ষুনি ক্লাবে চল। কিসের জন্য? ওই বারাসাতের বকেয়ার জন্য? না, আমাকে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকের সঙ্গে যে আমরা দাদার লোক, সম্পদের লোক, সম্পদের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে, তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি একটু চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে, এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসনের মতন কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে। ব্যবসায়ী বাড়িতে হামলায় গ্রেফতার 2, সিসি ক্যামেরা ফুটেজে চিহ্নিত অভিযুক্তদের গ্রেফতার বড়নগর থানা। কখনো দিনভর বিদ্যুৎহীন, কখনো লো ভোল্টেজ। কুলতলিতে বিদ্যুতের জোড়া সমস্যায় নাজেহাল 2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। মইপিট, বৈকুণ্ঠপুর ও গুরুগড়িয়া ভুবনেশ্বরীতে চরমে দুর্ভোগ। পরীক্ষার মৌসুম, আর এই পরীক্ষার মৌসুমে পড়ুয়াদের ভোগান্তি। সেচের জলের জন্য চালানো যাচ্ছে না পাম্পও। ক্ষতির মুখে পড়ছেন কৃষকরাও। দ্রুত সমস্যা সুরাহার আশ্বাস পঞ্চায়েত সমিতির। নতুন সাবস্টেশনের কাজ শুরু বলেও আশ্বাস। কারেন্টের প্রচুর সমস্যা, সারাদিন তো এমনি লোডশেডিং, তারপরে আবার লো ভোল্টেজ। এখন পরীক্ষার সময় ছেলে মেয়েরা পড়তে পারছে না, ল্যাম্প জ্বালিয়ে পড়তে হচ্ছে। এরকম 2 মাস 2.5 মাস হয়ে গেছে। ইলেকট্রিক অফিসকে জানাননি? জানিয়েছি বহুবার, উত্তর হ্যাঁ আমরা করে দেবো, কিন্তু তারা কেউ আসে না এখানে।
এখানে কারেন্ট থাকে না এবং কারেন্ট থাকলেও ভোল্টেজ থাকে না, তার জন্য ল্যাম্প জ্বালিয়ে পড়তে হয়। অনেকটাই অসুবিধা হচ্ছে, যেহেতু কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ নেই আমাদের এখানে। মাধ্যমিকের আগে থেকে এরকম হচ্ছে। ব্যাপারটা আমাদের জানা, মহিপির কোস্টালে ওখানে কারেন্টের খুব প্রবলেম, সেটাও জানি। মাধ্যমিকের পড়াশোনার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে, তাও জানি। প্রচুরভাবে চেষ্টা করছি যাতে বিদ্যুতের ঘাটতিটা পূরণ করা যায়। যতক্ষণ পর্যন্ত না সাবস্টেশনটা কমপ্লিট না হবে, অবশ্য জায়গা এখন হ্যান্ডওভার হয়নি, জায়গাটা হ্যান্ডওভার হয়ে গেলেই খুব শীঘ্রই দ্রুত কাজের গতিটা বাড়বে এবং সমস্যাটার সমাধান হবে। ফের ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। গতকাল সকালের পর ফের রাতে বোমাতঙ্ক। ডিব্রুগড় থেকে কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক। মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। বাথরুমের আয়নায় লিপস্টিকে লেখা বোমা রয়েছে। খবর জানতে পেরে তড়িঘড়ি যোগাযোগ এটিসির সঙ্গে, আর এরপরেই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। যাত্রীদের বের করে এনে বিমানে চলে তল্লাশি। বোমাতঙ্কের জেরে চরম হয়রানি যাত্রীদের। রেসকোর্স পর্যন্ত বিনা বাধায় সুড়ঙ্গ খনন দুর্গা দিব্যার। টানেল বোরিং মেশিনে দুর্গা ও দিব্যা রেসকোর্স পর্যন্ত পৌঁছলো 2 টানেল বোরিং মেশিন। জোকা স্প্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ 10 মিটার গভীরে সুড়ঙ্গ খোঁড়া চলছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিটে খনন হবে বোরিং মেশিন দিয়ে, আর পার্ক স্ট্রিট থেকে স্প্ল্যানেড কাট অ্যান্ড কভার পদ্ধতিতে খনন হবে। রেসকোর্স থেকে এবার খোঁড়া হবে ভিক্টোরিয়া পর্যন্ত। জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজে বড় অগ্রগতি। 2025-এর জুলাই মাসে খিদিরপুরে সেন্ট টমাস স্কুলের সামনের যে শ্যাফট, সেখান থেকে পরপর 2টো টানেল বোরিং মেশিনকে দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে RVNL। ইতিমধ্যেই খিদিরপুর থেকে 2টি সুড়ঙ্গ খোঁড়ার জন্য যে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা, তারা রেসকোর্স পর্যন্ত এসে গিয়েছে এবং ধীরে ধীরে এই 2টি টানেল বোরিং মেশিনের মাধ্যমে সুড়ঙ্গ খনন করতে করতে ঠিক রেসকোর্সের বিপরীত দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অংশ, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত চলে যাবে হচ্ছে এই টানেল বোরিং মেশিন সুড়ঙ্গ খনন করে, এবং তারপর সেখান থেকে যাবে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল বোরিং মেশিন দিয়ে নয়, পুরনো পদ্ধতিতে বক্স অ্যান্ড কাট এই পদ্ধতি মেনে সুড়ঙ্গ তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গোটা বিষয়টিতে যাতে কোনো ধরনের বিপত্তি না ঘটে, বউবাজারের মতো ঘটনা যাতে না ঘটে, সে কারণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বক্ষণ নজরদারিও চালানো হচ্ছে বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিয়ে। RVNL এবং কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 2026-এর মাঝামাঝি বা 2027-এর শুরুতেই এই গোটা অংশে অর্থাৎ পার্ক স্ট্রিট পর্যন্তই 2 টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা দ্বারা সুড়ঙ্গ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এখনই বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। ইনিংস শেষেও দক্ষিণবঙ্গে শীতের আমেজ। দক্ষিণবঙ্গে এখনো স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। কলকাতাতে আজকে কত তাপমাত্রা রয়েছে, হাওয়া অফিস কি বলছে, আগামী সপ্তাহে বা কেমন ওয়েদার থাকবে, বিশ্বজিৎ সাহা রয়েছে আমাদের সঙ্গে, আর বিস্তারিত বলবে বিশ্বজিৎ। তার পারদ, অর্থাৎ শীতকাল চলে গেছে, বসন্ত এসে গেছে, তবুও শীতের যে আমেজ, সেই শীতের আমেজ সকাল এবং সন্ধ্যেতে বজায় থাকছে। আজও স্বাভাবিকের যে তাপমাত্রা থাকার কথা তার থেকে প্রায় 1.9 ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে কলকাতার তাপমাত্রা। এরকমই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এখনো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে নিচে তাপমাত্রা রয়েছে। আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে যে সপ্তাহ শুরু হবে, সেখানে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকলেও বেলাতে পরিষ্কার আকাশ এবং দিনের তাপমাত্রাও ক্রমশ বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহের শেষের দিকে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কলকাতার তাপমাত্রা, এবং সেই হারেই দক্ষিণবঙ্গ জুড়েই বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা যেমন বাড়বে, সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। তবে খুব একটা বড় সড়ো পরিবর্তন আগামী কয়েকদিনে নেই। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে খুব একটা বড় সড়ো পরিবর্তন নেই। উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ উত্তরবঙ্গে এখনো জাঁকিয়ে ঠান্ডা রয়েছে। দার্জিলিংয়ে 5 থেকে 7 ডিগ্রিতে পারদ, কালিম্পং সহ পাহাড়ি এলাকায় 12 থেকে 15 ডিগ্রিতে পারদ রয়েছে। আর উত্তরের বাকি জেলাতেও একেবারে শীতের আমেজ। উত্তরে আপাতত আর ঘন কুয়াশার সতর্কতা নেই। উত্তরে চলতি সপ্তাহে সামান্য চড়বে তাপমাত্রা।